আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। কি হবে খবরে হাসর। শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসের পড়া কমপ্লিট করছো কিনা তা বলো। যদি কমপ্লিট করো তাহলে আজকে পড়াবো, আর যদি কমপ্লিট না করো তাহলে আজকে পড়াবোই না। যদি কমপ্লিট না করো তাহলে কিন্তু আজকে পড়াবোই না, আজকে পড়া টোটালি বাদ। দ্রুত জানাও ঠিক আছে কিনা। পড়া কমপ্লিট করছো কিনা। যদি কমপ্লিট করো তাহলে পড়াবো, নাইলে কিন্তু আজকে পড়াবোই না। আমি আলহামদুলিল্লাহ ভালো। দ্রুত জানাও পড়া কমপ্লিট করছো কিনা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। কথা না বাড়িয়ে চলো আজকে ঝটপট পড়ে ফেলি। গত ক্লাসে আমরা বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা দেখব বিশ্বগ্রামের ধারণার সংশ্লিষ্ট কিছু মৌলিক উপাদান। ওকে, দেখো বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট কিছু প্রধান বা মৌলিক উপাদান। কোনো একটা বিশ্ব যখন একটা গ্রামে পরিণত হয় কানেক্টিভিটির মাধ্যমে থ্রু দ্য ইন্টারনেট, তখন এর কিছু জিনিসপত্র লাগে, যেই জিনিসপত্রগুলোর মাধ্যমে মানুষ মানুষের সাথে ইন্টারাকশন করে বা মানুষ মানুষের সাথে কানেক্টেড হয় অ্যাজ লাইক এ ভিলেজ। ঠিক আছে, তো দেখো ওই জিনিসগুলো কি কি। প্রথমতই হচ্ছে ইন্টারনেট এবং ইন্টারনেটের থ্রুতে কানেক্টিভিটি বা যোগাযোগ, যেটাকে আমরা নাম দিছি কমিউনিকেশন। গত ক্লাসে আমরা কমিউনিকেশনের সংজ্ঞা পড়ছি যে কমিউনিকেশন হচ্ছে তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়া, বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য ট্রান্সফার হওয়ার যে পদ্ধতি সেটাকে বলা হয় যোগাযোগ। আচ্ছা, এখন দেখো এই যে বিশ্বগ্রাম আছে এর কারণে কি কি জিনিস হয়েছে, মানে কি কি বেনিফিট আমরা লাভ করছি। প্রথমত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, শিক্ষা খাতে উন্নতি হয়েছে। এই যে আমাদের যে এখন তোমরা যে লার্নিংটা পাচ্ছ বা যে শিক্ষাটা পাচ্ছ, যেটাকে বলা হয় ই লার্নিং বা ইলেকট্রিক লার্নিং, এই শিক্ষা ব্যবস্থায় বিপ্লব আসছে। চিকিৎসা, তুমি দেশে বসে চাইলে বিদেশি ডাক্তার দেখাইতে পারতেছো। গবেষণার কাজে তুমি যে কোনো গবেষণা করতে চাও, এখন তুমি চ্যাট জিপিটি ইউজ করতে পারো গবেষণার হেল্পার হিসাবে। তুমি গুগল, এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে তুমি তোমার গবেষণা রিলেটেড অনেক তথ্য পেয়ে যাবা। অফিস, তুমি ঘরে বসে অফিস করতে পারতেছো। বাসস্থান, দেখো এই ধারণাটা একটু ঝামেলা। ইন্টারনেটের থ্রুতে কিভাবে বাসস্থান বা কিভাবে মানুষের রেসিডেন্সের যে প্রক্রিয়াটা সেটা কিভাবে ক্রিয়েট হয়েছে। দেখো, মানুষ পৃথিবীতে এমনও অনেক অজানা জায়গা আছে যেগুলা আস্তে আস্তে এই বিপ্লবের কারণে, ইন্টারনেট ভিত্তিক বিপ্লব বা যোগাযোগ বিপ্লব, যেটাকে আইসিটির বিপ্লব নামে বলা হয়, এই বিপ্লবগুলোর ফলে পৃথিবীতে বিভিন্ন জায়গা উন্মুক্ত হয়েছে, যেখানে মানুষ নতুন করে বসতবাড়ি করার চিন্তা ভাবনা করতেছে বা অলরেডি বসতবাড়ি করে সেখানে বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টি করছে। যেমন এমন একটা উদাহরণ হইতে পারে, মানুষ কিন্তু মঙ্গল বা চাঁদ এগুলোতে বর্তমানে বসবাস করার জন্য কিভাবে বসবাস করা যায় সেই রকম পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে। এই যে একটা বিপ্লব, এটা কিন্তু বাসস্থান। এরপরে দেখো ব্যবসা বাণিজ্য, তুমি ব্যবসা বাণিজ্য করতে পারতেছো ইন্টারনেটের থ্রুতে, যেটা সারা বিশ্বব্যাপী তোমার ব্যবসাটাকে ছড়াই দিতে পারছো। বিনোদন সামাজিক, এটা নিয়ে আর কিছু বললাম না, টিকটক, ইউটিউব, ফেসবুক সারাদিন আছে। সংবাদ মাধ্যম, দেখো একটা জিনিস কি তোমরা খেয়াল করছো কিনা, 5 আগস্টের পর থেকে
বাংলাদেশের যাবতীয় কার্যকলাপ কিন্তু এই সংবাদ মাধ্যম বা ফেসবুক বা ইলেকট্রিক মিডিয়া নিয়ন্ত্রণ করতেছে। দেখো একটা দেশকে কিভাবে এই ফেসবুক নিয়ন্ত্রণ করতেছে, দেশে যত মব জাস্টিস সবকিছুই কিন্তু এই ফেসবুক থেকেই সৃষ্টি হচ্ছে, আন্দোলন যাই বলো না কেন এই ফেসবুক বা সংবাদ মাধ্যমগুলাই কিন্তু বর্তমানে বলা যায় যে আমাদের দেশটাকে এক একচেটিয়া ভাবে একদম শাসন করতেছে বলা যায়। সাংস্কৃতিক বিনিময়, এই যে আমাদের দেশে দেখবা এখন আহ অনেক উগান্ডার ড্রেস চলে আসছে, উগান্ডার হেয়ার কাট, উগান্ডার স্টাইল, এগুলা কিভাবে আসছে? আমরা তাদের হয়তো ভিডিও দেখছি বা কোনো জায়গায় তাদেরকে দেখছি, ফটো দেখছি, দেখা ওইগুলো আমাদের ভালো লাগছে, ওইগুলাকে আমরা অ্যাডাপ্ট করতেছি। নেইমার স্টাইল, মেসি স্টাইল, ক্রিস্টিয়ানো রোনালদো স্টাইল, এগুলো আমরা কিভাবে পাইছি? এই ইন্টারনেটের থ্রুতেই কিন্তু পাইছি। এটাকে বলা হয় সাংস্কৃতিক বিনিময় বা কালচারাল এক্সচেঞ্জ। ঠিক তেমনি আমাদের অনেক কালচারও কিন্তু তাদের মধ্যে ছড়ায় পড়ছে। দেখলাম কিছুদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবে খেলতে আসছে, ওই দেখলাম যে জুব্বা টুব্বা পরে দাড়ি টুপি, ওই একদম হাজিদের মতো একটা ভাব নিছে। ওইটা কি, সে যখন সৌদিতে আসছে তখন তার মধ্যে এই কালচারাল এক্সচেঞ্জটা হয়েছে, কিন্তু ওটা তো তার ডিরেক্ট অফলাইনে আসতে বিদায় হয়েছে। কিন্তু এটা কিন্তু অফলাইনে তুমি আমেরিকা না যাও, তুমি আমেরিকার অনেক কালচার ধারণ করছো, শর্ট ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস আমরা বলি, হ্যাঁ, এই যে এগুলা যে আমরা অ্যাডাপ্ট করছি, এগুলা কিভাবে? সাংস্কৃতিক বিনিময় বা কালচারাল এক্সচেঞ্জ। এই সব কিছুই সম্ভব হয়েছে কিভাবে? ইন্টারনেটের থ্রুতে, যেটা একটা বিশ্ব গ্রামে পরিণত করছে আমাদের বিশ্বটাকে। ওকে, এরপরে দেখো বর্তমানে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এই তিনটা: ইমেইল, টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং। গত ক্লাসে বলছিলাম টেলি শব্দটার অর্থ কি? টেলি শব্দটার অর্থ হচ্ছে দূরবর্তী, দূরবর্তী, অর্থাৎ দূর। কনফারেন্সিং মানে কি? কনফারেন্স মানে সভা, কনফারেন্স মানে সভা, যেটার প্রতিশব্দ হচ্ছে মিটিং। ঠিক আছে, যেমন ওই যে দেশ নেতা লন্ডনে বসেই কিন্তু সারা বাংলাদেশে মিটিং করতেছে, কিভাবে করতেছে? এটা কিন্তু টেলি কনফারেন্সিং এর মাধ্যমে। ঠিক আছে, এরপর হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং কি? টেলি কনফারেন্সিং দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং, এটাকে আলাদা পয়েন্ট না বলে এরকম বলি যে টেলি কনফারেন্সিং দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং আর একটা হচ্ছে অডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং কি? যেই কনফারেন্স বা যেই সবার মধ্যে তুমি ব্যক্তিটাকে দেখতেও পারবা এবং তার কথাও শুনতে পারবা, অর্থাৎ অডিও এবং ভিডিও বোথ, লাইক এ ভিডিও কল। ঠিক আছে, আর অডিও হচ্ছে অডিও কলের মতো, শুধু তুমি অডিও শুনতে পারবা, কাউকে দেখতে পারবে না, এটাকে বলা হয় অডিও কনফারেন্সিং। চিকিৎসাটা বলবো, চিকিৎসা দেখো তুমি এখন দেশে বসেই তুমি চাইলে বিদেশের যে কোনো দেশের হাসপাতালে সেবা নিতে পারবা, যে কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারবা। যেমন ওই দেখবা আমাদের সিম কোম্পানিগুলোর যে অ্যাপস গুলো আছে, ওই অ্যাপস গুলাতে দেখবা যে অনেক ডাক্তার দেখানোর আছে। ধরো 30 টাকায় রেজিস্ট্রেশন করলে তুমি টেলিমেডিসিন যেটাকে বলে, অনেক ডাক্তারের পরামর্শ নিতে পারবা। এরকম দেখবা টিভিতে অ্যাডও দেয় যে ঘরে বসেই চিকিৎসা নিন, বা ওই টাইপের দেখবা যে অ্যাড গুলা দেয়। ওকে, আশা করি বুঝাইতে পারছি এই জিনিসগুলা। খুব কঠিন জিনিস না, মুখস্থ করার মতো জিনিস, জাস্ট একটু বলে বলে দিব, বাকিটা তোমরা পড়ে নিবা, কারণ এগুলা বোঝানোর মতো কিছুই থাকে না, জাস্ট নিজের পড়ার জিনিস। তারপর আমি যে টার্ম গুলা একটু ভেঙে দেওয়া লাগে সেই টার্ম গুলা ভেঙে দিচ্ছি। দেখো ইমেল কি? ইমেল হচ্ছে ইলেকট্রনিক্স মেইল। ইংলিশটা একটু লেখা দেই, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স মেইল, ইলেকট্রনিক্স মেইল, অর্থাৎ ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার করে যে মেইল পাঠানো হয়, বা নির্ভরযোগ্য মেইল মানে কি? বার্তা, একটা মেসেজ। এটা কিভাবে পাঠানো হয়? ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেমন মোবাইল, কম্পিউটার, এই টাইপের যে জিনিসগুলো আছে ইলেকট্রিক, সেগুলো ব্যবহার করে যোগাযোগটা হয় বা তথ্য আদান প্রদান করা হয়, সেটাকে বলা হয় ইমেইল। আচ্ছা, আগেকার দিনে কি করা হইতো? ডাক যুগে চিঠি পাঠানো হইতো, এখানে নিরাপত্তা নষ্ট হওয়ার একটা চান্স ছিল, কিন্তু ইমেইলে নিরাপত্তা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। তবে ইমেইলের যে ঠিকানাটা ইউজ করা হয় ওটাকে বলা হয় ইমেইল অ্যাড্রেস। ইমেইলের ঠিকানাকে কি বলা হয়? ইমেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস। যেমন এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে রাখছি, যে এটা হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস, gilkulip@gmail.com। ওকে, এরকম সবারই কিন্তু মোবাইলে একটা একটা জিমেইল আছে। এরপরে দেখো টেলিকনফারেন্সিং, অলরেডি বলছি টেলি মানে হচ্ছে দূরবর্তী, কনফারেন্সিং মানে হচ্ছে সভা। অর্থাৎ তুমি এখানে বসে থেকে, এই যে যেমন দেখো বিএনপির যে বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনি কিন্তু লন্ডনে বসেই
সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় জেলায় কিন্তু মিটিং এ অংশগ্রহণ করতেছে, সে কিন্তু ওই মিটিং গুলোতে বক্তব্য দিচ্ছে। এই যে একটা সবার মধ্যে সে দূরের কোথাও থেকেও অংশগ্রহণ করতে পারতেছে এবং মনে হচ্ছে সে সশরীরেই আছে, একদম দেখবে যে বড় স্ক্রিন লাগায় ওইখানে ভিডিও কনফারেন্সিং করতেছে, মনে হচ্ছে যে সামনে থেকেই বক্তব্য দিচ্ছে। এই জিনিসটাই হচ্ছে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং আর একটা হচ্ছে অডিও কনফারেন্সিং। অলরেডি এই দুইটা নিয়ে বলছি। ভিডিও কনফারেন্সিং হচ্ছে ভিডিও সহ, ভিডিও অডিও দুইটাই। এই যে যেমন দেখো এখানে একটা ছবি দেওয়া আছে যে ভিডিও কনফারেন্স করতেছে, এখানে 4 জন এমপ্লয়ি দেওয়া আছে, আরো কয়েকজন এমপ্লয়ি কি করতেছে ওই যে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে ওনারা ভিডিও কলের মাধ্যমে একটা মিটিং বা সভা পরিচালনা করতেছে, যেটাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। এই ভিডিও কনফারেন্সিং এর কিছু মাধ্যম আছে, যেমন স্কাইপি, ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টেলিগ্রাম। এই জিনিসগুলোকে বলা হয় টেলিকনফারেন্সিং এর মিডিয়া বা মাধ্যম। এরপরে দেখো অডিও কনফারেন্সিং। অডিও কনফারেন্সিংটাও সেম, মাধ্যমগুলোও সেম, জাস্ট অডিও কনফারেন্সিং এ মিসিং কি ভিডিও দেখা যাবে না, এক্ষেত্রে ভিডিও দেখা যাবে না, এটুকুই জাস্ট তফাৎ, আর কিচ্ছু না। আর এটার মাধ্যমে দেখো স্কাইপি, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টেলিগ্রাম, এই টাইপের যত অ্যাপস আছে তোমরা আরো বেশি জানো, ইনস্টাগ্রাম, এগুলাকে বলা হয় টেলিকনফারেন্সিং মিডিয়া। আশা করি এটুকু ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না হয় তাহলে প্রশ্ন করো, উত্তর দেই। এখন দেখো কর্মসংস্থান, কিভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, কিভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার ফলে দেশে এবং বিদেশে ব্যাপক পরিমাণ চাকরির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দেশে বসেই মানুষ এখন বিদেশে জব করতে পারতেছে। যেরকম এরকম দুইটা জব হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। আমরা অনেকেই এই দুইটা ওয়ার্ডকে মিলিয়ে ফেলি, মনে করি যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং মনে হয় সেম, কিন্তু না, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা কি? আউটসোর্সিং হচ্ছে তুমি দেশে বসে আছো কিন্তু কাজ করতেছো বাহিরের একটা কোম্পানির হয়ে, এবং সেটা চুক্তি ভিত্তিক একটা পার্মানেন্ট জবের মতো। মনে করো 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, এরকম সময়ের জন্য একটা চুক্তি করছো। ওই চুক্তি ভিত্তিক ভাবে তুমি চাকরি করতেছো একটা কোম্পানিতে, এবং একটা কোম্পানিতে তুমি লয়াল ভাবে চাকরি করতেছো। এই জিনিসটাকে বলা হয় আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং হচ্ছে তুমি আজকে এই লোকের কাজ করছো, কালকে ওই লোকের, কালকে ওই লোকের, মানে ওটা কোনো নির্দিষ্টতা নাই, কোনো চুক্তি নাই। তুমি একটা সাময়িক সময়ের জন্য একটা টাস্ক নিলা যে তুমি এই কাজটা করে দিবা, তোমাকে এত ডলার দিবে। এই জিনিসটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রি মানে মুক্ত, লান্সিং মানে হচ্ছে পেশা, অর্থাৎ মুক্ত পেশা। আর আউটসোর্সিং মানে কি? আউট মানে বাইরে, সোর্স মানে ইনকাম বা উৎস, মানে বাহিরের থেকে যে উৎস আছে, বাহিরের যে উৎস আছে ওই উৎসগুলা কাজে লাগায় যখন তুমি টাকা ইনকাম করবা তখন সেটা আউটসোর্সিং। আর যখন তুমি দেশে বসে বিভিন্ন জনের কাজ বিভিন্ন সময় করবা এবং বিভিন্ন ধরনের পেমেন্ট পাবা, সেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। এই দুইটা জিনিস হচ্ছে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে বেসিক পার্থক্য। আশা করি বুঝতে পারছো। এখন এখানে দেখো কিছু মাধ্যম আছে যেগুলো ফ্রিল্যান্সার যারা আছে তারা এই মাধ্যমগুলো ইউজ করে, যেমন upwork.com, fiverr.com, freelancer.com, এগুলা একটু নাম মনে রাখবা যে আসবে নিচের কোনটি আউটসোর্সিং ওয়েবসাইট। এগুলো কিন্তু ওয়েবসাইট, upwork.com, fiverr.com, freelancer.com, এইগুলো এমসিকিউতে আসে যে নিচের কোনটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, তখন এগুলো একটু নামগুলো মনে রাখবা। এই যে ফ্রিল্যান্সিং আছে, ফ্রিল্যান্সিং মানে কি? মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং এর বাংলা হচ্ছে মুক্ত পেশা। দেখো, কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি না করে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক কাজ করা। যখন যেটার চাহিদা হয়েছে, ধরো তোমাকে একটা বললো পোস্টার বানায় দিতে, তুমি একটা পোস্টার বানায় দিলা। তুমি বললো তোমাকে একটা লোগো বানায় দিতে, তুমি একটা লোগো বানায় দিলা। তার চাহিদা অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করলা, বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের অ্যামাউন্ট পাইলা, সেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। সেম ওয়েবসাইট, এক্ষেত্রেও সেম, upwork.com, fiverr.com, freelancer.com, ওয়েবসাইট গুলো সেমই। ওকে, গ্রাজুয়েশন কমপ্লিট না করে কেউ ফ্রিল্যান্সিং এ যাস না। ফ্রিল্যান্সিং করার যদি ইচ্ছা থাকে 10 এ 2 হলেও গ্রাজুয়েশন আগে কমপ্লিট বা পাশাপাশি গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপরে ফ্রিল্যান্সিং এর দিকে ধাবিত হওয়া উচিত। এছাড়া ফ্রিল্যান্সিং এর দিকে কেউ ধাবিত হয়েও না কখনো। এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন তোমাদের প্রতি। ফ্রিল্যান্সিং করা ভালো, তবে এটা সাথে সাথে খারাপও আছে।
সো আগে গ্রাজুয়েশন করো, মিনিমাম ইন্টারমিডিয়েট অনার্স পাস করো, দেন বা পাশাপাশি করো, একসাথে দুই নৌকায় পা দিও না। ওকে, দেখো ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল মানে কি? ভার্চুয়াল কথাটার অর্থ হচ্ছে আমরা যেটাকে অনলাইন যেটা বুঝি, মানে ইন্টারনেট নির্ভর, প্রযুক্তি নির্ভর, যন্ত্রপাতি নির্ভর বিষয়টাকে বলা হয় ভার্চুয়াল। আর রিয়েলিটি মানে কি? বাস্তব। রিয়েলিটি মানে বাস্তব, আর ভার্চুয়াল মানে যন্ত্র নির্ভর, ইন্টারনেট নির্ভর বা ইলেকট্রিক মিডিয়া নির্ভর, সেই জিনিসটাকে বলা হয় ভার্চুয়াল। এখন ভার্চুয়াল এবং রিয়েলিটি দুইটা কথাকে এক করে দিছে, অর্থাৎ প্রযুক্তিগত বাস্তবতা। এটা যদি তুমি সুন্দর করে বাংলা করো তাহলে এটা হবে প্রযুক্তিগত বাস্তবতা, ঠিক আছে? এটা আসলেই বাস্তব না, কিন্তু প্রযুক্তি এমন ভাবে ডিজাইন করা, এমন ভাবে সিমুলেশন করা যেন তোমার কাছে মনে হয় ওই জিনিসটা বাস্তব। এই ব্যাপারটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি যদি আসে, ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তিগত ব্যবস্থা যেখানে প্রযুক্তি নির্ভর বিষয়টাকে বাস্তব মনে হয়, যেখানে প্রযুক্তি নির্ভর বিষয়টাকে কি মনে হয়? বাস্তব মনে হয়, সেটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। অন্যভাবে বলা যায় ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাহায্যে তৈরি এমন একটা পরিবেশ, যেই পরিবেশটাকে একদম বাস্তব বলে মনে হয়, সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটিকে একে আরো একটা নামে ডাকা হয় যেটাকে বলা হয় সিমুলেটেড পরিবেশ, সিমুলেটেড এনভায়রনমেন্ট, সিমুলেটেড এনভায়রনমেন্টও বলা হয়। এটার জনকটা মনে রাখবা, সাধারণ জ্ঞানে অনেক সময় আসে। কম্পিউটার প্রযুক্তি ও অনুকরণ বিদ্যা প্রয়োগে কৃত্রিম পরিবেশ এমন ভাবে তৈরি করে যা উপস্থাপন করা হয় ব্যবহারকারীর কাছে সত্য বাস্তব বলে মনে হয়। এরপরে দেখো এর জন্য প্রয়োজনীয় কি কি উপকরণ দরকার হয়। প্রথমত দরকার হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। হেড মাউন্টেড ডিসপ্লে কি? দেখবা তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবা, এরকম একটা গগলসের মতো বা ওই যে মোটরসাইকেলের হেলমেট আছে না, ওই হেলমেটের মতো দেখবে একটা জিনিস মাথার মধ্যে লাগায়, চোখের মধ্যে। এইটা হচ্ছে একটা ডিসপ্লে সিস্টেম। এই ডিসপ্লেটা এমন যে তুমি পরিবেশ দেখতে পারবা না, মানে আমি যে ওই যে এখন আমার সামনে ক্যামেরা স্ট্যান্ড আছে এগুলো দেখতে পাচ্ছি, এরকম দেখতে পারবো না। ওইটার ভিতরেই আমার দৃষ্টিটা আটকে যাবে, এবং ওইটার ভিতরে একটা পরিবেশ এমন ভাবে তৈরি করা হয়েছে মনে হবে যে ওই জিনিসটা যে আমি দেখতেছি ওইটাই বাস্তবে দেখতেছি, আমার সামনে ওই জিনিসগুলাই আছে। এই জিনিসটা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। আমি একটু ফাস্ট বলতেছি, তোমরা পরে এটা একটু পড়ে নিও, বই থেকে একটু পড়বা। আমার স্লাইডটা আগে পড়বা। কিভাবে পড়বা জানো? আগে স্লাইড। আমি স্লাইডটা বেস্ট ওয়েতে বানাইছি, কালকে রাত 4টা পর্যন্ত স্লাইড বানাইছি। এই স্লাইড, এরপর হচ্ছে বুক রিডিং করবা, দেন এমসিকিউ পড়বা। আর সিকিউ আমি বলে দিব কোন টপিক থেকে সিকিউ আসবে, কোন টপিক থেকে সিকিউ আসবে না। সিকিউ এর জন্য আমি যে টপিক বলে দিব, জাস্ট যে 3-4টা টপিক দেখাই দিব, সেই 3-4টা টপিক পড়লেই সিকিউ কমন পড়ে যাবে। কিন্তু এমসিকিউ ওগুলো আসলে সাজেশন হয় না, এমসিকিউ এর নির্দিষ্ট কোনো সাজেশন হয় না। এমসিকিউ আমি ক্লাসে যেগুলো বলবো যে এটা এমসিকিউ আসতে পারে, তার মানে এটাই সাজেশন। এটা তোমার মুখস্থ করতে হবে বা শিখতে হবে। ওকে, দেখো হেড মাউন্টেড ডিসপ্লে যেটাকে বলা হয় হেডসেট, যার মাধ্যমে ত্রিমাত্রিক ভার্চুয়াল দুনিয়া তৈরি করা হয়, হাতে থাকে ডেটা গ্লোভস, হাতে কি থাকে? ডেটা গ্লোভস, যার দ্বারা ভার্চুয়াল পরিবেশ বিভিন্ন জিনিসকে দিক নির্দেশনা দেওয়া যায়, রিমোটের মতো। ওই দেখবা বক্সিং খেলাইলে ওই যে হাতের মধ্যে একটা কি জানি হ্যান্ড গ্লোভস এর মতো দেয় না, ওই রকম হ্যান্ড গ্লোভস, কিন্তু এটা হচ্ছে একটা সেন্সরের মতো, রিমোট কন্ট্রোলের মতো। ওইটা দিয়ে হচ্ছে রিমোটের মতো ওই গেম টেম খেললে বা যাই করো ওটা দিয়ে কন্ট্রোল করা লাগে, ওটা দিয়ে কি করা লাগে? বিষয়টাকে কন্ট্রোল করা লাগে। ওকে, এরপরে আসো ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ। এটা সিকিউ এর টপিক। ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ বা ব্যবহার, ইউজ অফ বিআর। বিআর মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। বিআর মানে কি? ভার্চুয়াল রিয়েলিটি। এটা গ অথবা ঘ মার্কের কোশ্চেনে অনেক সময় আসে, অনেক সময় আসে না, এটা আসেই, খুবই খুবই গুরুত্বপূর্ণ। 3 স্টার দিয়ে দিলাম, এই জিনিসটা পরীক্ষায় আসে। তাহলে দেখো এটা খুব কঠিন কিছু না। প্রথমত হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা এবং মোটর ড্রাইভ প্রশিক্ষণ। এখন তুমি ধরো মাইক্রো চালাইবা বা মোটরসাইকেল চালাবা, এখন তোমাকে যদি রাস্তায় নিয়ে ছাইরা দেই, তুমি অ্যাক্সিডেন্ট করতে পারো, হাত পা ভাঙতে পারো। কিন্তু আমি যদি তোমাকে
হেড মাউন্টেড ডিসপ্লে, ওই ডেটা গ্লোভস, এগুলা দিয়ে একটা পরিবেশ তৈরি করে দিতে পারি যেখানে মনে হবে তুমি আসলে মোটরসাইকেল চালাচ্ছ এবং তুমি বাস্তবে একটা রাস্তার মধ্যে চালাচ্ছ এরকম মনে হবে, এবং বিষয়টা তুমি বাস্তবিক নলেজ নিতে পারবা। এরকম বিষয়টা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এমন পরিবেশ তৈরি করে যে কোনো গাড়ি চালানো, জটিল কঠিন প্রশিক্ষণ, সেনাবাহিনীর ট্রেনিং, বিমান চালানো, চিকিৎসার যে স্টুডেন্টরা আছে অর্থাৎ ডাক্তার যারা আছে ওই ডাক্তারদেরকে বিভিন্ন জটিল অপারেশনের প্রশিক্ষণ দেওয়া, এগুলা কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে এরকম পরিবেশ সৃষ্টি করে শেখানো যায়। তারপর এই যে ফ্লাইট সিমুলেশন, ওটা তো বললাম। নভোচারীদের ভার্চুয়াল পরিবেশ, নভোচারী মানে কি, যারা আকাশে, মঙ্গল গ্রহে, চাঁদে ইত্যাদি জায়গায় ভ্রমণ করে তাদের জন্য। এখন তাদের জন্য মনে করো এমন একটা পরিবেশ, স্পেসে গেলে, স্পেস মানে কি, মহাশূন্যে গেলে, মহাশূন্যে গেলে কি পরিবেশ আমাদের পৃথিবীর মতো থাকবে? নিশ্চয়ই আমাদের পৃথিবীর মতো থাকবে না, ওইখানে পরিবেশটা ভিন্ন, টেম্পারেচার ভিন্ন, ওয়েদার ভিন্ন, ক্লাইমেট ভিন্ন, সবকিছুই ভিন্ন, বা প্রেসার, ভলিউম সবকিছুই কিন্তু ওই জায়গায় ভিন্ন। এই ভিন্ন যে জিনিসগুলো আছে, অ্যাবনর্মাল যে জিনিসগুলো আছে, ওইগুলা দিয়ে আমাদের পৃথিবীতে যদি একটা পরিবেশ সৃষ্টি করা যায় সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইউজ করে, তখন সেখানে তাদেরকে কি করা যাবে? ট্রেনিং দেওয়া যাবে। যেমন ঢাকাতে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে একটা ট্রেনিং সেন্টার পার্কের মতো একটা আছে, যেখানে হচ্ছে তুমি চাইলে স্পেসের অভিজ্ঞতা নিতে পারবা। একটা দেখলাম যে সিলিন্ডারের মতো অনেক বড়, এটার ভিতরে হচ্ছে মানুষ ঢুকলে এরকম ভাসতেছে, মানে ওই যে পৃথিবীর স্পেসে গেলে যেমন অভিকর্ষ ত্বরণ খুবই কম কাজ করে, মানুষ ভাসতে থাকে, ওই রকম ওই জায়গাটা এমন ভাবে সিমুলেটেড করা যে ওইখানে গ্রেভিটি খুব কম কাজ করে, ঠিক আছে? ওই রকম পরিবেশ সৃষ্টি করে তাদেরকে কি করা যায়? ট্রেন করা যায়। এরপরে দেখো সিমুলেটেড সার্জারি, বিভিন্ন জটিল এবং কঠিন সার্জারি। এখন মনে করো আমি ডাক্তারের স্টুডেন্ট, মানে আমি মেডিকেল স্টুডেন্ট, আমি হচ্ছে হার্টের একটা অপারেশন করা শিখবো। এখন কি আমি আরেকটা মানুষকে ধরে এনে তার হার্টে অপারেশন করতে করতে শিখবো? না, নিশ্চয়ই বিষয়টা এরকম করে শিখবো না। শিখবো কি, একটা আর্টিফিশিয়াল পরিবেশ সৃষ্টি করব, যেখানে মনে করো একজন মানুষের মতো কঙ্কাল বা হইতে পারে প্লাস্টিকের তৈরি এরকম একটা জিনিস সৃষ্টি করবো যেন এটা বাস্তবের মতো মনে হয়, এবং ওইটার উপরে আমি আমার প্রশিক্ষণ নেওয়ার যে বিষয়গুলো সেগুলা অ্যাপ্লাই করব। এটাকে বলা হয় সিমুলেটেড সার্জারি। সিমুলেটেড সার্জারি। সামরিক বাহিনীর যুদ্ধ পরিকল্পনা এবং যুদ্ধের প্রশিক্ষণ। এখন আমি যুদ্ধে যাব, আমি একজন সেনাবাহিনী কর্মকর্তা, এখন আমি কি প্রশিক্ষণ যখন করব তখন কি আমি আমার সৈন্যদের সাথে করব, আমার সহযোদ্ধাদের সাথে করব, তাহলে তো তাদেরকে আমি মেরে ফেলবো গুলি করে। তো সেক্ষেত্রে কি করা হয়, বিভিন্ন গেমের মতো, গেমে যেমন তোমরা ফ্রি ফায়ার, পাবজি এগুলোতে এনিমিকে গুলি করো, ফায়ার করো, ওই রকম ভাবে একটা পরিবেশ সৃষ্টি করা হয় গেমের মতো, যেন তুমি ওইখান থেকে তুমি মনে হবে বাস্তবেই তুমি ফায়ার করতেছো, বাস্তবেই তুমি গ্রেনেড দিচ্ছ, ওই জিনিসগুলা তৈরি করা হয়। ওকে, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় কম্পিউটার গেম তৈরি করা হয়। গেমগুলো অবশ্যই তোমরা অলরেডি দেখে ফেলছো, যেহেতু তোমরা স্মার্ট মানুষ, আই হোপ এগুলো দেখছো। জাদুঘরে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করা হয়। জাদুঘরে কি ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করা হয়? ধরো আগেকার দিনের পরিবেশ কেমন ছিল, আগেকার দিনের মানুষ কিভাবে জীবনযাপন করতো, বিদ্যুৎ ছিল না, এরকম এত উন্নত প্রযুক্তি ছিল না, এগুলো ছাড়া মানুষ কিভাবে জীবনযাপন করতো, এরকম পরিবেশ সৃষ্টি করে তোমাকে মনে করো জাদুঘরে একটা টিকিটের বিনিময়ে বা একটা কুপনের বিনিময়ে একটুক্ষণ ঘুরতে দিল, একটা পরিবেশ সৃষ্টি করে দিল এনজয়েবল, যেগুলো আমরা বিনোদন হিসাবেও নিতে পারি। সিনেমার ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণে কিংবা ত্রিমাত্রিক অ্যানিমেশন ভিডিওতে, এই যে বিভিন্ন অ্যানিমেশন, বড় বড় অ্যানিমেশন দেখো, এই অ্যানিমেশন গুলাকে আসলে বাস্তব হয়, দেখা যায় নায়ক উপর থেকে পড়ে যাচ্ছে, পাহাড় থেকে পড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের এরকম ঝুঁকিপূর্ণ জিনিসগুলা কিন্তু দেখায়, বা মহাকাশ থেকে পড়ে যাচ্ছে, হেলিকপ্টার থেকে পড়ে যাচ্ছে, হেলিকপ্টারে ঝুলে ঝুলে যাচ্ছে। এই জিনিসগুলা কিভাবে তৈরি করা হয়? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। স্থাপত্য এবং নগর পরিকল্পনা। স্থাপত্য এবং নগর পরিকল্পনা মনে হয়েছে এটার কথা মনে হয়, এটা কিন্তু একটা সাবজেক্ট, ভার্সিটিতে একটা সাবজেক্ট আছে, এটাকে বলা হয় আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। যে সাবজেক্টটা আমি হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে পাইছিলাম এবং ভর্তি হওয়ার সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম, যেটাকে বলা হয় ইউআরপি। ইউআরপি, যারা সায়েন্স আছো দেখো, আমরা নর্মালি যে সাবজেক্টগুলোতে অনার্স করে ওটাকে বলা হয় বিএসসি, মানে ব্যাচেলার অফ সায়েন্স। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হলে বিএসসি ইন ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার হলে বিএসসি ইন এগ্রিকালচার। আর এই যে এইটা একমাত্র দেশের সাবজেক্ট যেটা হচ্ছে আলাদা একটা ডিগ্রি, এটাকে বলা হয় বিএসসি ইন প্ল্যানার, মানে পরিকল্পনাকারী। এরা হচ্ছে একটা নগর, একটা শহর কিভাবে গড়ে উঠবে
ওই শহরে কোথায় কোন স্থাপনাটা হবে, কোথায় কোন স্থাপনাটা হইলে এটা পরিবেশের সাথে সুইটেবল হবে, ক্লাইমেটের সাথে সুইটেবল হবে, ওয়েদারের সাথে সুইটেবল হবে, দীর্ঘদিন টেকসই হবে, এই বিষয়গুলো প্ল্যান করা হয়, সেটাকে বলা হয় স্থাপত্য এবং নগর পরিকল্পনা। এখন তুমি ধরো এই জিনিসগুলো প্ল্যান করবা, এখন কি তুমি বিল্ডিং করে তারপরে দেখবা এই জায়গাটা কেমন দেখাচ্ছে, এই জায়গাটা কি সুইটেবল হচ্ছে কিনা? না, এটার জন্য আগে তুমি একটা ডিজাইন করবা, নকশা করবা, অনেকটা পরিবেশ তৈরি করলা, যে এটা একটা শহর তুমি তৈরি করবা, এই শহরে এই জায়গায় ব্যাংক থাকবে, এই জায়গায় হাসপাতাল থাকবে, এই জায়গায় স্কুল কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, মেডিকেল সেন্টার থাকবে। এই জিনিসগুলো একটা প্ল্যানিং এর ব্যাপার। এই প্ল্যানিং এর ব্যাপারটা তুমি চাইলে ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে করতে পারো। ওকে, যদি না বুঝো তাহলে কোয়েশ্চেন করবা, ইজি জিনিস দ্রুত শেষ করার চেষ্টা করি তোমরা যাতে পড়ে দিতে পারো। দেখো ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব কি? ইতিবাচক, নেতিবাচক, নাকি পজিটিভ নেগেটিভ সবকিছুরই, প্রত্যেকটা জিনিসের যেমন পজিটিভিটি আছে, প্রত্যেকটা জিনিসেরই তেমন নেগেটিভিটি আছে। প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে নেতিবাচক হচ্ছে নেগেটিভ সাইড। দেখো নেগেটিভ সাইড কি? মানুষ গেমে আসক্ত হয়ে যাচ্ছে, সমাজ থেকে বিচ্যুত হচ্ছে, মনুষ্যত্ব লোপ পাচ্ছে, আচার আচরণ খিটখিটে হয়ে যাচ্ছে। দেখবা গেম যারা খেলে এদের আচার আচরণ খুবই খিটখিটে, ওদেরকে একটা কথা বললে ওদের গায়ে মনে হয় যে জল সহ্য হয় না, ওইরকম। আচ্ছা দেখো সমাজ থেকে কি হচ্ছে? ডিহিউম্যানাইজেশন হচ্ছে, মানে মনুষ্যত্ব হারাচ্ছে। একে অপরের মাঝে পারস্পরিক যে সম্পর্ক, ওই সম্পর্ক নষ্ট। যেমন এই যে ধরো আমাদের অনলাইন ক্লাসটার কথাই যদি বলি, দেখো এখানে তুমি অনেক বেনিফিশিয়েট হচ্ছ, অফলাইনের তুলনায় পড়তে পারতেছো বেশি, পড়তে পারতেছো স্মার্ট ওয়েতে, এবং এই জিনিসগুলা আমি বলতেছি, তুমি দেখতেছো, তুমি পড়তেছো, একসাথে তোমার সবগুলা ইন্দ্রিয় কাজ করতেছে, পড়াটা দ্রুত মুখস্থ হচ্ছে। এগুলো অবশ্যই ভালো দিক, ঠিক না? তোমাকে আমি অনেক অ্যানিমেশন দেখাতে পারতেছি, ছবি দেখাইতে পারতেছি, খুব সহজে বুঝাইতে পারতেছি। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, দেখো তুমি যদি এই ক্লাসটা অফলাইনে এসে করতা, তোমার মানুষের সাথে ইন্টারাকশন হইতো, তোমার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক হইতো, ঠিক আছে? তোমার এখান থেকে অনেক আচার আচরণ, নীতি নৈতিকতা, বন্ধু বান্ধব বলো, মানুষের সাথে মিশতে মিশতে কিন্তু অনেক কিছু শিখা যায়। কথা আছে না, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো এই জিনিসগুলা কিন্তু অনলাইন নির্ভর হওয়ার কারণে আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। একজন আরেকজনের প্রতি ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, মায়া, মমতা, এগুলা কিন্তু আমাদের থেকে কি হচ্ছে? দূরীভূত হচ্ছে। আচ্ছা, ইচ্ছা মতো কল্পনার জগতে বিচরণের সুযোগ এবং বাস্তব অনুমতি থেকে সম্পর্কে উদাসীন হয়ে থাকবে, এবং মানুষ কি হচ্ছে? আস্তে আস্তে এগুলার কারণে কিন্তু অনেক মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, এবং তার মধ্যে মানুষের দৃষ্টিশক্তির তো একটা সমস্যা হচ্ছে, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, শারীরিক, মানসিক, এই সমস্যাগুলা। দেখো ওই ছোট বাচ্চা অনেক আছে প্রতিবন্ধীর মতো হয়ে যায়, সারাদিন মোবাইল, কার্টুন এগুলা দেখতে দেখতে দেখবা যে এদের সামাজিকীকরণ, একটা ওয়ার্ড আছে না, সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়গুলো, এগুলাকে কিন্তু সামাজিকীকরণ বলে না, যদিও আমার ওই বিষয়ে খুব বেশি নলেজ নাই। আচ্ছা, ওই সামাজিকীকরণ থেকে কিন্তু মানুষ বিচ্যুত হচ্ছে। কিভাবে? সারাদিন ওই মোবাইল দেখে, ওর বাবার সাথে কথা বলে না, মায়ের সাথে কথা বলে না, ওর দাদা দাদি বা আশেপাশে চাচা চাচি যারা আছে তাদের কারোর সাথে কথা বলে না, সারাদিন ওই মোবাইল, গেম, ইউটিউব, কার্টুন এগুলোতে পড়ে আছে। দেখো প্রতিবন্ধীর মতো হয়ে যায়। অনেক বাচ্চা আছে, তুমি নিজেই দেখো তোমার চারপাশে অনেক এরকম বাচ্চা আছে যারা আস্তে আস্তে ওরকম প্রতিবন্ধীর মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, বর্তমান যুগ এআই এর যুগ। এই যে এআই এর বাংলায় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, ইন্টেলিজেন্সি মানে বুদ্ধিমত্তা। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি জিনিসটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি জিনিসটা হচ্ছে তুমি যেভাবে ভাববা, আমি একটা জিনিসকে যেভাবে চিন্তা করব, একদম মানুষ যেভাবে একটা জিনিসকে চিন্তা করবে, একটা যন্ত্র যদি সেরকম চিন্তা করতে পারে, তার যদি ততটুকু বুদ্ধি থাকে, তার যদি ততটুকু জ্ঞান থাকে, তখন তার ওই যে জ্ঞানটা, তার যে বুদ্ধিটা, ওইটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ একজন মানুষ যেভাবে চিন্তা বা ভাবনা করে, কৃত্রিম উপায়ে কোনো যন্ত্র বা কম্পিউটার সেরকম বুদ্ধিমত্তা অর্জনের রূপদান করাকে বলা হয় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আশা করি এই টার্মগুলোর সাথে তোমরা পরিচিত আছে, খুব বেশি পড়ানোর এগুলাতে কিছু নাই। দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে অ্যালান টুরিং, এবং এটা কত সালে জানো? 1950 সালে। 1950 সাল থেকেই কিন্তু এই এআই এর ধারণাটা আসছে। এটা কিন্তু রিসেন্ট কিছু না। দেখো প্রায় 100 বছর আগে, প্রায় 75 বছর আগে কিন্তু এই জিনিসটা নিয়ে কাজ শুরু হয়েছে। এখন আমরা প্রায় 100 বছর পরে এসে
আমরা এটার বেনিফিট লাভ করতেছি। এখন সবকিছুতেই আমরা চ্যাট জিপিটি ইউজ করি, সবকিছুতে এআই। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু সৃষ্টি হয় বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেমন প্রোলগ, এলআইএসপি, সিএলআইএসপি, জাভা, জাভাস্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস, পাইথন, এই জাতীয় যত ভাষাগুলো আছে এগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। এগুলো লিখার ভাষা। প্রোগ্রামিং মানে কি? নির্দেশক, কম্পিউটারকে নির্দেশ দেওয়ার ভাষা। এগুলো মানুষ মুখে বলে না, এগুলো জাস্ট কম্পিউটারকে কি করে? নির্দেশ দেয়। ওকে, এটা এমসিকিউ, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যে এআই তৈরিতে কোন ধরনের ভাষা ব্যবহার করা হয়। দেখো, প্রোলগ, এলআইএসপি, সিএলআইএসপি, জাভা, জাভাস্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস, পাইথন, এই জিনিসগুলো একটু মনে রাখবা। ভাইয়া এমসিকিউ এর জন্য কি বোর্ড বই পড়বো? হ্যাঁ, দেখো এমসিকিউ এর জন্য এই অধ্যায়ের আমি এমসিকিউ মোটেও সাজেশন দিব না, কারণ সাজেশন দিলে কমন পড়বে না, কারণ এই অধ্যায় পড়া অনেক বেশি। এই জন্য কি করবা, শেষে যে বইয়ের শেষে দেখবা অনুশীলনীতে এমসিকিউ আছে 300, 200, 250, 300 মতো এমসিকিউ থাকে। এই সবগুলো এমসিকিউ পড়ে ফেলবা, সবগুলো এমসিকিউ আস্তে আস্তে পড়ে ফেলবা, তাইলে ওইখান থেকে কমন পড়বে। কারণ 250 এমসিকিউ দিলে তো আর ওইটা মনে করো যে সাজেশন থাকে না। দ্বিতীয় অধ্যায় থেকে যেমন 110টা দিছি মাত্র, 110টা পড়লে দ্বিতীয় অধ্যায় থেকে ওটা কমন পড়ে যাবে। কিন্তু প্রথম অধ্যায়টা অনেক বিস্তৃত, তো এখান থেকে সাজেশন দেওয়ার পক্ষে আমি না। ওকে, দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে সবচেয়ে ভালো যে জিনিসটা এখন আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে রোবোটিক্স। এই রোবোটিক্সটাই তোমাদের শুধু সিলেবাস আছে। আরেকটা জিনিস আছে ক্রায়ো সার্জারি, ওটা এখন বাদ দিছে, ওটা তোমাদের সিলেবাসে কিন্তু এখন নাই। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সম্পর্কে তোমরা জানো, সারাদিন এই বুদ্ধিমত্তা ইউজ করো, ওইটার প্রয়োগ আর আমি কিছু বলবো না, ওটা তোমরা নিজেই জানবা। না, এনসিটিভির বই না, এনসিটিভির বই জাস্ট সিলেবাস। এনসিটিভির বইটা কি জানো? জাস্ট সিলেবাস। এনসিটিভি, ন্যাশনাল টেক্সট কারিকুলাম টেক্সট বুক, এটা জাস্ট তোমার সিলেবাস। এটার মধ্যে যেই টপিকগুলো আছে ওই টপিকগুলো হচ্ছে তোমার পড়া লাগবে, আর এইখান থেকে পড়ার কিছু নাই। এটা পড়লে তুমি পরীক্ষায় পাক্কা মারা খাবা, এটা নিশ্চিত। আচ্ছা দেখো, রোবোটিক্স কি? রোবট আর রোবোটিক্স কিন্তু এক জিনিস না। রোবোটিক্স হচ্ছে বিজ্ঞানের একটা শাখা। এটা যেমন মনে করো কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটাল ইঞ্জিনিয়ারিং, আইসি, এরকম একটা সায়েন্সের সাবজেক্ট হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স কিন্তু ডাবিতে আছে, ডাবিতে কিন্তু রোবোটিক্স পড়ায়, ডাবিতে এই সাবজেক্ট আছে। কেউ যদি ডাবিতে চান্স পাও তখন তুমি চাইলে এই রোবোটিক্স সাবজেক্টটাতে ভর্তি হইতে পারো, শুধু সায়েন্স থেকে, বিএসসি অনার্স, সায়েন্সের এরা। আচ্ছা, এই রোবোটিক্স হচ্ছে বিজ্ঞানের একটা শাখা, যেখানে রোবট নিয়ে পড়াশোনা হয়। রোবট নিয়ে কি পড়াশোনা হয়? রোবটের আকার, আকৃতি, গঠন, কাজ, তার গঠন প্রণালী, কি ধরনের কাজ করবে এবং কিভাবে তাকে ম্যানেজ করা যাবে, এই যাবতীয় বিষয়গুলা যেই সাবজেক্টে পড়ানো হয় সেটাকে বলা হয় রোবোটিক্স। অর্থাৎ দেখো, রোবোটিক্স হলো প্রযুক্তির এমন একটি শাখা যেখানে রোবটের নকশা, ডিজাইন, গঠন, কাজ, নিয়ন্ত্রণ, পরিচালনা প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলা হয় রোবোটিক্স। পাশাপাশি এতে রোবট সমূহের নিয়ন্ত্রণ, সেন্সরি, সেন্সরি মানে কি? সেন্সরি কথাটার অর্থ কি? সেন্সর মানে হচ্ছে কি, যেটাকে আমরা বলি অনুভূতি, ওয়ান কাইন্ড অফ অনুভূতি। যে তোমার সামনে যদি একটা বাধা পড়ে, তুমি ওই বাধাটাকে, ধরো আমি ওই দিক দিয়ে পার হইতে গেলে আমার সামনে একটা ওয়াল আছে, তাহলে আমি কিন্তু এই দিক দিয়ে যাব না, অন্য দিক দিয়ে যাব। এই যে জিনিসটা আমার ব্রেইন কাজ করতেছে, এটা কিভাবে কাজ করতেছে? একটা সিগন্যালের মাধ্যমে। এই সিগন্যালের মাধ্যমে কোনো কিছু নিয়ন্ত্রিত হওয়ার বিষয়টাই হচ্ছে সেন্সরি। বিষয়টা কি? সেন্সরি। সেন্সরি ফিডব্যাক তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত কম্পিউটার সিস্টেমগুলো সম্পর্কে গবেষণা করা হয়। আবার লেখা আছে রোবটের নিজস্ব কোনো বিবেক বুদ্ধি থাকে না, অর্থাৎ রোবট নিজ থেকে চলতে পারে না, একে আগে থেকে কিছু নির্দেশন দেওয়া হয়, যেগুলোকে বলা হয় প্রোগ্রাম। আগে থেকে তার মধ্যে একটা প্রোগ্রাম রান করে দেওয়া হয়, সেই প্রোগ্রাম অনুসারে সে কাজ করে, এবং সেই প্রোগ্রামটা অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোন ভাষা দিয়ে লেখা হয়? জাভা, জাভাস্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস, পাইথন, প্রোলগ ইত্যাদি ভাষা দিয়ে। প্রধান উপাদানগুলো দেখো, এটা, এই স্লাইডটা গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য। এই স্লাইডটা সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আসবে রোবটের প্রধান উপাদানগুলো বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। রোবটের প্রধান উপাদান দেখো 4টা। একটা হচ্ছে পাওয়ার সিস্টেম। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পাওয়ার সিস্টেম মানে হচ্ছে ব্যাটারি।
তার যে ব্যাটারিটা ইউজ করা হয় এটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, মনে রাখবা, লেড অ্যাসিড, পিবি, পিবি হচ্ছে লেড, পিবি অ্যাসিড ব্যাটারি। এটা অনেক সময় এরকম আসতে পারে, সায়েন্সে যারা তারা বুঝে যাবা, পিবি মানে হচ্ছে লেড, লেড হচ্ছে একটা মৌল। আচ্ছা, অ্যাকচুয়েটর, অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের হাত পা এবং বডি, এটাকে বলা হয় অ্যাকচুয়েটর। আচ্ছা, দেখো রোবটের হাত পা নাড়াচাড়া করার জন্য কিছু বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে বিশেষ ব্যবস্থা, এটাকে বলা হয় অ্যাকচুয়েটর। আর সেন্সর, সেন্সর হিসাবে মেইনলি ক্যামেরা ইউজ করা হয়। সেন্সর হিসাবে যে আমাদের চোখগুলা কি সেন্সর, ঠিক তেমনি রোবটের সেন্সর হিসাবে কি ব্যবহার করা হয়, ক্যামেরা ব্যবহার করা হয় দেখার জন্য, শ্রবণ ইত্যাদি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের সেন্সর, এই যে বলছে বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করা হয়। এই সেন্সরটা কাজের ভিত্তিতে ইউজ করা হয়, যে কাজের জন্য, যেটা যেমন দেখার জন্য ক্যামেরা দরকার এরকম। ওকে, এরপর দেখো ম্যানুপুলেশন। ম্যানুপুলেশন মানে মানে পরিবর্তন। ম্যানুপুলেশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর প্রভাবে পরিবর্তন। নর্মাল পরিবর্তনের ইংরেজি হচ্ছে চেঞ্জ, আর ম্যানুপুলেশন মানে হচ্ছে তোমাকে কেউ চাপ প্রয়োগ করছে এই জন্য তুমি পরিবর্তন হয়েছো, সেটাকে বলা হয় ম্যানুপুলেশন। যে রোবট আশেপাশের বস্তুগুলোর অবস্থানে, যে আমি যে কথাটা বললাম, ধর আমি সোজা পার হইতে চাইতেছি কিন্তু সামনে আমার একটা ওয়াল পড়ে গেছে, তাহলে আমি ওয়াল দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি, এই চেঞ্জটাকে বলা হয় ম্যানুপুলেশন। যেমন রোবট আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন পদ্ধতি, রোবটের হাত পা সাধারণ একই কাজ করে থাকে, মানে ওটা জাস্ট চলাফেরার জন্যই কিন্তু হাত এবং পা দুইটাই ইউজ করে। ওকে, এগুলো কিন্তু তোমাদের পড়া লাগবে, মুখস্থ করা লাগবে। রোবটের ব্যবহার, ওই যে আমাদের কি পড়ছিলাম আগে, ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটির সাথে এটার ব্যবহার অনেক ক্ষেত্রেই মিলে যায়। রোবটকে সাধারণত বিপজ্জনক কাজগুলোতে ব্যবহার করা হয়, যেখানে মানুষ কাজ করলে তার আহত হওয়ার বা দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে এই রোবটকে ইউজ করা হয়, এবং মানুষের কাজকে আরো দ্রুত করার জন্য রোবটটাকে কি করা হয়, ইউজ করা হয়। যেমন আমরা দেখতে পারি শিল্প কারখানায় পণ্য উৎপাদন, প্যাকেজিং থেকে শুরু করে পরিবহন, বিভিন্ন কাজে রোবটটাকে ইউজ করা হয়, এতে রোবট এই কাজগুলা ফাস্ট করতে পারে। যুদ্ধক্ষেত্রের জীবন, যুদ্ধদান পরিচালনা, এই যে আমাদের কয়েকদিন আগে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে যুদ্ধ হইলো, পাকিস্তান ইন্ডিয়ার 5টা যুদ্ধ জাহাজ ভূপাতিত করছে। এই 5টা যুদ্ধ জাহাজে যদি 5টা মানুষ থাকতো তাহলে কিন্তু 5টা মানুষের জান যাইতো। এই যুদ্ধ জাহাজগুলো পরিচালিত হয় কি দ্বারা, রোবট দ্বারা। যত যুদ্ধ জাহাজ আছে সবই কিন্তু রোবট দ্বারা পরিচালিত হয়, এবং এটা অনেক আগে থেকে। চিকিৎসা ক্ষেত্রে সার্জারির কাজে ওই যে আর্টিফিশিয়াল কৃত্রিম বুদ্ধিমত্তা, বিআর এর ক্ষেত্রে যে ব্যাখ্যা দিছিলাম সেম ব্যাখ্যা। কম্পিউটারের মাদারবোর্ড, দেখো অনেক সূক্ষ্ম যন্ত্রপাতি, এই সূক্ষ্ম যন্ত্রপাতি আমাদের খালি চোখে দেখা যায় না, কিন্তু রোবটের মধ্যে এমন কিছু সেন্সর দেওয়া হয়, মানে যার যেই কাজ সেই কাজ অনুসারে তাকে ডিজাইন করা হয়, এমন ডিজাইন দেওয়া হয় যে সে এই জিনিসগুলোকে খুব সূক্ষ্মভাবে দেখতে পারে এবং কাজ করতে পারে। নিউক্লিয়ার রিঅ্যাক্ট্যান্ট সহ, নিউক্লিয়ার রিঅ্যাক্ট্যান্ট মানে কি, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ফিশন মানে ভাঙা, ফিউশন মানে গড়া, অর্থাৎ বড় একটা নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, বা ছোট ছোট নিউক্লিয়াস একত্রিত হয়ে বিশাল পারমাণবিক বোমা সৃষ্টি হয়। এই যে জিনিসগুলো তৈরি করে, এখানে মানুষ কাজ করলে তার জন্য বিপজ্জনক, তার দেহ পুড়ে যেতে পারে, যে কোনো সময় ব্লাস্ট হইতে পারে, এই জায়গাগুলোতে রোবটকে কাজ করানো হয়। এরপর দেখো বিভিন্ন মহাকাশ গবেষণার ক্ষেত্রে সেম ব্যাখ্যা। এখন মহাকাশে মনে করো একটা গবেষণার জন্য মানুষ পাঠাইলা, তার অ্যাক্সিডেন্ট হইতে পারে, এখন তুমি কি করলা, মানুষটা পাঠায় সেই জায়গায় রোবট পাঠাইলা, তার সাথে সেন্সর দিয়ে দিলা, ভিডিও ভিডিও হয়ে আসলো, বা যে জিনিসগুলো তোমার ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্টগুলো করে আনলো, সেটা রোবট করতে পারবে। বোমা নিষ্ক্রিয়করণ, সেম ব্যাখ্যা, এটা আশা করি তোমরা ব্যাখ্যা দিতে পারবা। কারণ বোমা যদি মানুষ নিষ্ক্রিয় করতে যায়, এখানে ব্লাস্ট হয়ে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, এই ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। খনি কিংবা সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন দুর্গম স্থানে কাজের ক্ষেত্রে, খনির নিচে ধরো কয়লার খনি, যেমন রূপসাতে কয়লার একটা খনি আছে, ওইখানে কিন্তু অনেক গভীরেও মানুষ কাজ করে, এখন ওই মানুষজন যে কাজ করে ওটা কিন্তু তাদের জন্য খুবই রিস্কি। এখানে যদি মানুষ কাজ না করে আমরা রোবটকে কাজ করাইতে পারতাম, অবশ্যই এই জিনিসটা আমাদের জন্য বেনিফিশিয়াল হইতো এবং কাজের গতিও দ্রুত হইতো। ওকে, নিরাপত্তা প্রদানের কাজে, নিরাপত্তা প্রদান মানে কি, অনেক রোবটকে কিন্তু ওই যে দেখবা চায়নাতে এরকম ভিডিও মাঝে মধ্যে আসে যে গাড়ি একটু ওভার স্পিড করলেই দেখা যায় ঘুষি মারতেছে, গাড়ি ভেঙে দিচ্ছে, এই জিনিসগুলা রোবটকে ইউজ করা যায় যাতে ম্যানুয়ালি সে কাজ করতে পারে। বাসা বাড়িতে কাজের লোক হিসাবে, হেল্পিং হ্যান্ড হিসাবে, দেখবো যে অনেক রেস্টুরেন্টে মেইনলি এই জিনিসগুলো ইউজ করা হয়, দেখবো যে ওয়েটারের কাজ করতেছে রোবট। ওকে, রোবটের অসুবিধা, রোবট সিদ্ধান্ত নিতে পারে না, রোবট নিজে নিজে ম্যানুপুলেটেড হইতে পারে,
যেমন একটা ছবি ছিল রোবটের, কি জানি একটা মুভি ছিল না, ক্রিটিনা কি জানি নাম থাকে না একটার, ওই কিন্তু নিজেই পরে আরো রোবট তৈরি করে, যে তাকে সৃষ্টি করছিল, যে হিরো তাকে সৃষ্টি করছিল তার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করে। তার যে প্রেমিকা ছিল, নায়িকা, ওই নায়িকার দিকে সে নজর দেয় এবং তাকে বিয়ে করতে চায়। এরকম কিন্তু একটা মুভি ছিল, অনেকেই হয়তো দেখছো, ওই মুভিটা খুবই ভাইরাল মুভি। আচ্ছা, রোবটের এগুলো হচ্ছে রোবটের অসুবিধা। এবং রোবট নিয়ন্ত্রণ তৈরি এগুলো খুবই ব্যয়বহুল এবং এক্ষেত্রে দক্ষ এবং অভিজ্ঞ লোকবল লাগে। রোবটের ব্যবহার বৃদ্ধি পেলে মানুষের কর্মসংস্থান নষ্ট হবে। রোবট যদি ধরো এই ক্লাসটা যদি আজকে রোবটকে দিয়ে নিয়ে হইতাম, তাহলে আমার কর্মসংস্থান, আমার ভাত থাকতো না, ঠিক আছে? এই জিনিসগুলা রোবট নষ্ট করে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো, নাইলে ক্লাস আজকে এই পর্যন্তই শেষ। 40 মিনিট পড়াইলাম, এই জিনিসগুলো অনেক পড়া, বুঝছো? বাংলা পড়া তো অনেক পড়া, এই জন্য ক্লাসটা শর্ট করে নিচ্ছি, যাতে তোমরা পড়ে শেষ করতে পারো, পড়ে যেন শেষ করতে পারো, নাইলে পড়ে শেষ করতে পারবে না, অনেক সময় লাগবে। ওকে, সব ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, চিট্টি 2.0, আচ্ছা ওই ঠিক আছে, ওইরকমই। আচ্ছা, ওই মুভিটা যারা দেখো নাই, ওই মুভিটা দেখে নিবা, তাহলে রোবট সম্পর্কে আরো ভালো ধারণা চলে আসবে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে চলে যাচ্ছি। দেখা হচ্ছে আগামী শনিবারে। এর মধ্যে পড়াটা কমপ্লিট করে রেখো। শনিবারে কিন্তু আজকের পড়া যদি কমপ্লিট না করো, বুকে হাত দিয়ে বলতে হবে যে পড়া কমপ্লিট করছি। যদি বলো যে পড়া কমপ্লিট হয়েছে, তাহলে শনিবারে ক্লাস নিব, নাহলে শনিবার থেকে ক্লাস নেওয়া বন্ধ। তোমাদের কোর্সের ডিউরেশন বাড়ায় দিব। 26 ব্যাচ যারা আছিস তাদের সিলেবাসই শেষ হবে না, বসে থাকা লাগবে। পড়াশোনা কমপ্লিট করবি না, ক্লাসও করাবো না। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। সময় এতই কত বই পাবে রে।